তিনি আশা করছি যে এমন জবাব দেবেন যেটা নাকি আপনাদের কাছে অনেক রহস্যের হয়তো মানে সমাধানটা আপনি এখানে খুঁজে পাবেন। তো জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমি মনে হয় যে গত মানে আপনার কয়েক মাসের মধ্যে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মানে এতটা একটা অস্থির অথবা অনিশ্চয়তার মধ্যে বোধহয় আমাদের দেশ কখনো পড়েছে কিনা গত কয়েক মাসে আমার কাছে এটা মনে পড়ে না। কারণ সব মিলিয়ে যেন কেমন একটা এলোমেলো ব্যাপার। এতদিন এক ধরনের মানে আপনার টানাপোড়েন ছিল, নির্বাচন কবে হবে কি হবে না। টানাপোড়েন ছিল যে এনসিপি কি রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারবে নাকি কারো কেয়ার অফে থাকবে। এক ধরনের টানাপোড়েন ছিল যে সাধারণ মানুষ কি তার জীবনযাপনকে আরো সহনীয় ভাবে পাবে কিনা সরকারের কাছ থেকে, এটা নিয়ে টানাপোড়েন ছিল। কিন্তু এখন যেন একটা অনিশ্চয়তা ভর করেছে। আমরা দেখেছি এই সরকারের সবচেয়ে যে দুটা স্তম্ভের উপর দাঁড়িয়েছিল, আমি যেটা পার্সোনালি মনে করি যে রাজনৈতিক দলগুলো তাকে নিরঙ্কুশ ভাবে সবাই তাকে সাপোর্ট দিচ্ছিল, সেখানেও যেন এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এর মধ্যে করিডোর নিয়ে, পোর্ট দেওয়া নিয়ে, মব লিঞ্চিং নিয়ে, এগুলো নিয়ে দেখুন সেনাবাহিনীও একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। সেনাবাহিনীর ভূমিকাকে আবার কেউ কেউ আপত্তিকর বলে কথা বলছে। সবশেষ যে জিনিসটা আমরা শুনলাম সেটা হলো যে একজন পলিটিক্যাল লিডার বললেন, জানালেন আমাদেরকে যে প্রধান উপদেষ্টার পদ থেকে নাকি ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন, উনি নাকি থাকতে চাচ্ছেন না। এই সব মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি এই সময় রাজনীতি নিয়ে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে আমাদের রাজনীতিতে হঠাৎ হঠাৎ করে কতগুলো বাঁকের যে পরিবর্তনটা ঘটে এবং যে পরিবর্তনে একদিকে অনেকগুলো প্রশ্ন তৈরি করে, আবার আমাদের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবনকে ঝাঁকে দিয়েছে। গত এক বছর ধরে বাংলাদেশ একটা ভিন্ন ডাইমেনশনে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। তার মধ্যে সব থেকে বড় পরিবর্তন যেটা, যে একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 1.5 দশকের একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছি। আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল যে আমরা ওই শাসনের বিপরীতে একটা সহনশীল গণতান্ত্রিক শাসনের দিকে আমরা ফিরে যাব, এবং এই কাজটায় নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এমন একজন মানুষকে পছন্দ করলাম সারা পৃথিবীতে, যার একটা পরিচিতি আছে এবং সমাজের মধ্যে একটা বিরাট অংশের কাছে তাকে নিয়ে অনেকগুলো আশা এবং আকাঙ্ক্ষা আছে। সেই বিবেচনায় আমার কাছে মনে হয় 5ই আগস্টের পর জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস পারফেক্ট লোক ছিলেন এবং তিনিই ছিলেন বেস্ট। কিন্তু গত 9 মাসে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত একটা চক্র বাংলাদেশের একের পর এক ইস্যুকে সামনে এনে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করছে, যারা পরিচয় দিচ্ছে জুলাই অভ্যুত্থানের শরীর হিসাবে, এমনকি যাদের মধ্যে একটা বিরাট অংশ সেই অভ্যুত্থানে একেবারে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে, এটাও অস্বীকার করা যাবে। আবার আমরা যাকে বেস্ট সিলেকশন, তারও বেশ কতগুলো সীমাবদ্ধতার কারণে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেই সম্ভাবনাটা আবার নতুন করে একটা সংকটের মুখে গিয়ে পড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যে জায়গাটায় বসিয়েছিলাম, আমরা ভেবেছিলাম তিনি সবার হবেন, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমাদের প্রত্যাশার জায়গায় অনেকগুলো জায়গায় নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। নিজের কতগুলো সুযোগ সুবিধা সবার আগে নেওয়ার ভেতর থেকে তার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, তার একটা চিড় ধরেছে, এবং দেশের মধ্যে সুশাসন ফিরিয়ে আনার জন্য তার যে টিম ওয়ার্কটা দরকার ছিল, সেই জায়গাটায় আমি বেশ অনুপস্থিতি লক্ষ্য করছি। আপনি একমত হবেন যে সরকার চাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মব সন্ত্রাস, এটি বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম কোনো ভূমিকা রাখে। প্রতিহিংসার যে রাজনীতি,
এটিকে বন্ধ করা যায়নি, বন্ধ করার চেষ্টাও হয়নি। ধানমন্ডিতে যেদিন 32 নম্বরে বুলডোজার গেছে, তখন সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগটা থাকা দরকার ছিল, সেই উদ্যোগটা আমরা সেখানে দেখিনি। এবং এখন এসে দেখছি সমাজের এই যে প্রত্যাশাটা সরকার এবং সরকারের টিম লিডার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এটিকে ওন করতে পারেননি, অথবা তিনি তার সরলতা বলেন, তার পূর্বের অনভিজ্ঞতা বলেন, নানা কারণেই হতে পারে, তিনি এই যে পালসটা ধরতে না পারার কারণে আমাদের ট্রেনটা বিপথে যাত্রা করেছে। এবং গতকাল পরশুদিন আমাদের সেনা প্রধান, যে সেনাবাহিনীকে গত 5ই আগস্টের পর এই দেশের মানুষ গণ অভ্যুত্থানকে পাহারাদার হিসাবে আমরা যাদেরকে ট্রিট করলাম, গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যাদের কাছে আমাদের সব থেকে বেশি ঋণ, সেই সেনাবাহিনীর পক্ষ থেকে যে কথাগুলো এসেছে সোশ্যাল মিডিয়ায়, আমার কাছে মনে হয় যে এই যে পরিস্থিতি যারা তৈরি করলেন এবং এর পেছনে পরিকল্পিত কতগুলো ড্রাইভ দিয়ে এই রকমের একটি জায়গায় নিয়ে যাওয়া। আমাদের সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমি 4টি বিষয়ে লক্ষ্য করি। একটা হচ্ছে তিনি একটা নির্বাচনের কথা বলছেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলেছেন, আমাদের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। তৃতীয়ত জননিরাপত্তার কথা বলেছেন, বিশেষ করে মব সন্ত্রাসকে তিনি অ্যাড্রেস করেছেন, যদিও তার সেই কথার পরে সেই মব সন্ত্রাসের ঘটনা দেশের 3টি জায়গায় ঘটেছে। আর সর্বশেষ তিনি সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্বের কথা বলেছেন। আমি আচ্ছা, এখানে আমার জায়গা আমি একটা জিনিস একটু বলতে চাই। সেনাবাহিনী যে মব সন্ত্রাসের কথা বলেছে, এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, তো এতদিন তো সেনাবাহিনীর হাতে এক ধরনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল। তা আমি যদি উল্টা প্রশ্ন করি, একজন জনগণ হিসেবে যদি প্রশ্ন করি, সেই মব সন্ত্রাস দমনে সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রাপ্ত সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে? এটা খুবই যৌক্তিক প্রশ্ন। আমার কাছেও এই প্রশ্নটা মনে হয় যে তাদের অ্যাকশনের জায়গাটা দৃশ্যমান ছিল না কোথাও। শুধুমাত্র আপনাকে স্মরণ করিয়ে দেই, কলাবাগানে আওয়ামী লীগের এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে যখন সমন্বয়ক পরিচয়ে একদল মানুষ গিয়ে সেখানে মব সন্ত্রাসের চেষ্টা করলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শোনা যায় যে তাদের সঙ্গে আমাদের সেনাপ্রধানের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল, যে বাড়িটিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা পরিচালিত করা হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে মব সন্ত্রাসের শিকার যারা, তাদের সোশ্যাল স্ট্যাটাসটা বিবেচনায় রেখে রাষ্ট্রের পক্ষ থেকে রিয়াকশনটা ব্যক্ত করা হয়েছে। তারপরেও আমি অন্তত এই জায়গাটায় ইতিবাচক দেখি যে মানুষের এই অসহায়ত্ব সেনাপ্রধানকে স্পর্শ করেছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা অথবা আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আমাদের প্রভাবশালী উপদেষ্টা যারা, এই জায়গাগুলো তাদেরকে স্পর্শ করেনি, অথবা তারা ধরি মাছ নাসুই পানি এই ধরনের একটি প্রবণতা দেখিয়েছেন, যেটা আমাদের মাজারগুলোতে যে তাণ্ডব হয়েছে তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা ছিল সেই উদ্যোগটা তারা নেয়নি। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, কেউ এই জায়গাটায় যথাযথ পদক্ষেপ না নেওয়ার কারণে তাদের সম্মিলিত ব্যর্থতার দায় এখন ডক্টর ইউনূসের কাঁধে গিয়ে। যে এই ক্ষেত্রে আমি আরো একটু প্রশ্ন করি, এই ক্ষেত্রে আমাদের উপদেষ্টাদের ভূমিকা কি? আমি দেখলাম এর মধ্যে কোন কোন উপদেষ্টা খুবই ইঙ্গিতপূর্ণ এবং আপত্তিকর কথাও বলছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন, বিএএল, নর্থ এবং দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট co-opted temporarily. আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি।
স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য। যোগ শেষের গুলো আধ্যাত্মিক কথা, কিন্তু প্রথম যে কথাটা আপনারা বলার চেষ্টা করলেন যে বিএল নর্থ এবং দিল্লি, বোঝা যাচ্ছে নর্থ বলে উনি কি বোঝাচ্ছেন এটা তো বুঝতে কারো সমস্যা হচ্ছে না, উত্তরকে বোঝাচ্ছেন আপনি। তারা নাকি জোটভুক্ত হয়ে কুমির ডেকে আনছে, যে কুমির নাকি আমাদেরকে খাবে, এবং তাদেরকে সাময়িকভাবে কোঅপ করা হয়েছে। এই ধরনের কথা যদি সরকার বলে, কারণ সরকারের একজন উপদেষ্টা মানে সরকারেরই বলার কথা, এটা তো উনি তো সরকারেরই পার্ট, তিনি যদি বলেন তাহলে এটার কি অর্থ দাঁড়ায়? ধন্যবাদ। আমি সরকারের দুর্বলতাগুলো শুরুতেই বলেছি। এখানে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদের যে টিম ওয়ার্কটা দরকার ছিল, আমি সেই টিম ওয়ার্কের অনুপস্থিতি দেখছি। আপনি যে উপদেষ্টার কথা বলেছেন তিনি কিন্তু এটাই প্রথম না, এর আগেও একবার সেনাবাহিনীকে জড়িয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন এবং তারপরে তাদের মধ্যে পরস্পর একটা বিভাজনও তৈরি হয়েছিল আজ থেকে মাস দুয়েক আগে। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে সরকার তো আসলে শুধু কয়েকজন উপদেষ্টা না, একেবারে গ্রামের চৌকিদার থেকে সরকারের প্রধান উপদেষ্টা পর্যন্ত পুরো টিমটাই হচ্ছে সরকার, এবং রাষ্ট্র পরিচালনার জন্য তাদের সবার সহযোগিতাটা প্রয়োজন। তো দায়িত্বশীল জায়গা থেকে রাষ্ট্রের এক একটা অর্গানকে যখন আপনি অনবরতভাবে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, নিশ্চয়ই এই কাজটা বিরোধীরা করছে না, সরকারের ভেতর থেকে করা হচ্ছে। সুতরাং আনস্টেবল কোনো সিচুয়েশন যদি হয় তাহলে তার রেসপন্সিবিলিটিটা সরকারের কাঁধে, উপদেষ্টাদের কাঁধে অবশ্যই যায়। আমি আমার জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারকে গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত বিব্রতকর অবস্থায় ফেলার জন্য সব থেকে বড় ভূমিকা রেখেছে তার উপদেষ্টারা, সরকারের যে সুপার যে টিমটা আছে সেই টিমের সদস্যরা, এবং সরকারের কাছাকাছি যারা আছেন। আপনি খেয়াল করেছেন সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টার পার্সোনাল স্টাফরা রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন সময় যে ধরনের অবজ্ঞাসুলভ কথাবার্তা বলেছেন এবং এখনো বলছেন, তার সাথে এই যে উপদেষ্টারা যে দায়িত্বহীন কথা বলছেন, এর ভেতর থেকে আমি মনে করি যে এখানে একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট তৈরি করার জন্য একটা চেইন কাজ করছে। এদের কেউ কেউ বুঝে হোক না বুঝে হোক সেই চেইনের মধ্যে জড়িয়ে পড়েছে। সেনাপ্রধান যে 4টি বিষয় বলেছেন, এর মধ্যে আমি কোনো জায়গায় ভারতীয় আগ্রাসনের স্পেস তৈরি করার কিছু দেখছি না, আওয়ামী লীগকে স্পেস তৈরি করে দেওয়ার কোনো কিছু দেখছি না। কিন্তু গত দুদিন ধরে এই বিষয়টাই বলা হচ্ছে যে তারা ভারতীয় আগ্রাসনের একটা স্পেস তৈরি করে দিচ্ছে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা নিরপেক্ষ নির্বাচনের প্রসঙ্গ যারাই তুলছে তাদেরকে নানাভাবে পার্সোনালি তাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালিয়ে রাস্তায় মানুষকে উস্কে দিয়ে, এবং সর্বশেষ দেখা যাচ্ছে একটা পরিকল্পিত উদ্যোগ নিয়ে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে। এবং সেই প্রবণতার মধ্যে দেশের বাইরের থেকে কয়েকজন ইউটিউবার যেমনি যুক্ত আছে, দেশের ভেতরে বিশেষ করে সরকারের ভেতর থেকে একটি চেষ্টা আছে। আমি মনে করি এই দেশটা আমাদের দেশ, আমাদের সবাইকে মিলে আমরা যদি একটা স্টেবল জায়গায়, একটা স্থিতিশীল জায়গায় এই সমাজটা নিয়ে যেতে না পারি, তাহলে আমাদের জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আমরা জি, কেউ চাই না আমাদের এই অভ্যুত্থানটা ব্যর্থ হয়ে যাবে। আরেকটা কথা, এই যে শেষ প্রশ্নটা করি আমি, যে আমরা কালকে হঠাৎ করে দেখলাম যে মানে নাহিদ সাহেব বললেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন, উনি পদত্যাগ করার মানে ইচ্ছা প্রকাশ করছেন, আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, ওনাকে নাকি কেউ সহযোগিতা করছে না। তা আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলোকে গত 9 মাসে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করেনি, অথবা প্রধান উপদেষ্টার কি আসলে পদত্যাগ করার মতো বিব্রতকর অবস্থা উনি আছেন, অথবা প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করতে চাচ্ছেন এই তথ্যটা নাহিদ সাহেব যে বললেন এটাও কি বিশ্বাসযোগ্য, যে বললে উনি উনাকেই কেন বলবেন? প্রথম জায়গাটা হচ্ছে
ডক্টর ইউনূসের বিষয়ে আমি শুরুতেই বলেছি যে আমাদের বেস্ট চয়েস, কিন্তু গত 9 মাসে তিনি তার প্রতি যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটাকে তিনি আমার ধারণা যথাযথভাবে অনুধাবন করতে পারেন, এবং অনুধাবন করতে না পারার কারণে তার সরকারের বেশ কতগুলো কাজ জনগণকে বিক্ষুব্ধ করেছে, জনগণের প্রত্যাশার অন্যদিকে নিয়ে গেছে। তিনি হয়তো অনুধাবন করতে পারছেন যে জনগণের প্রত্যাশার সাথে তার পারফরমেন্স অথবা তার টিমের পারফরমেন্সের মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হচ্ছে, এবং তার যে গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে, আমি ক্রমশই দেখছি সেই পারদটা অনেকটা নিচে নেমে এসেছে। সেকেন্ড জায়গাটা হচ্ছে, তিনি কেউকে না বলে নাহিদ ইসলামকে কেন বললেন, এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। নাহিদ ইসলামরা যেদিন তার সঙ্গে দেখা করলেন, তার আগের দিন তারা ইলেকশন কমিশনের সামনে একটা সমাবেশ করে 3জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তার মধ্যে 2জন উপদেষ্টা খুবই সিনিয়র, ডক্টর মোহাম্মদ ইউনূসের কলিগ, সব থেকে সিনিয়র উপদেষ্টাদের 2জন, তাদেরকে বিএনপির অনুগত বললেন। আর তার পরের দিন তারা গিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন, অথচ প্রধান উপদেষ্টার বাড়ির সামনে বিএনপির ইশরাক হোসেন গত 5 দিন ধরে অপেক্ষা করছেন। তিনি হয়তো দেখা করার চেষ্টা করে ব্যর্থ হলেন। অর্থাৎ এই ঘটনাগুলো যখন অনবরতভাবে ঘটবে, তখন স্বাভাবিকভাবে আপনার কে যদি আমি বলি যে আপনি একটা কোনো স্পেসিফিক কোনো শক্তির প্রতি দুর্বলতা প্রদর্শন করছেন অথবা লায়াবল, অথবা তাদের প্রতি আপনার একটা বিশেষ স্নেহ আছে, তখন কিন্তু আপনি আপনার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেন, আপনার ওই যে সবার হওয়ার যে সুযোগটা সেটি হারিয়ে ফেলেন। গত 2 দিন ধরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যেভাবে বলা হচ্ছে যিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন, এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই তথ্যটি বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে। আজকে সকালেও তার একজন বিশেষ উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় যে বার্তাটি দিয়েছেন এবং পরে সেটি মুছে ফেলেছেন, সেটিও প্রমাণ করে বা তথ্য দেয় যে এই যে খবরটি বেরিয়েছে, এই খবরটি সঠিক। আমি শেষ করব এই জায়গাটায়। ধরেন যে এটি যদি মিথ্যাও হয়, তিনি যদি তার দায়িত্ব থাকেন, গত 2 দিনের যে আলোচনাগুলো হয়েছে এর ভেতর থেকে সোশ্যাল রেসপন্সটা যে জায়গায় গেছে, উনি নিশ্চয়ই জনগণের পালসটা বুঝতে পেরেছেন।